নমস্কার, ভাগ্যভাষারও আপনি অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের জীবনের ভাগ্যের আকাশ ঠিক সেই মুক্ত খোলা আকাশের মতো, যেখানে কখনো তপ্ত রৌদ্রদহন, কখনো বা মেঘাচ্ছন্ন আকাশ। আর ঠিক সেই আকাশে যিনি একেবারে ছাতার মতো আপনার জীবনকে আগলে রাখেন, তিনি হলেন আচার্য ভাস্কর, যার প্রত্যেকটি পরামর্শ ভীষণভাবে আপনাদের জীবনে এক একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে আসে। এবং এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন। তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। তুমি কি বাংলায় কি তোমার স্পেশালাইজেশন ছিল নাকি? যেরকম ভাবে তুমি বললে, মানে আমি তো ভেবে কুল পাচ্ছিলাম না। যাই হোক দর্শক বন্ধু, ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা ফোন করুন। আমি ফোনও যেমন অ্যাটেন্ড করব, কিছু কথাও বলবো, তো সেটাই চেষ্টা করব। আর একটাই কথা বলি যে জ্যোতিষ বা তন্ত্র এগুলো কিন্তু শেখার বিষয়, ঠিক আছে? এগুলো ভালো করে না শিখে এই কাজ ওই কাজ এই করতে গিয়ে অনেক মানুষের অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে বা অনেক টাকা ডুবে যাচ্ছে। তো সেই জন্যে আপনারা জ্যোতিষী বা তান্ত্রিক যার কাছেই যাবেন না কেন, আগে একটু বিবেচনা করে নেবেন, কারণ প্রত্যেকেরই টাকাটা খুব কষ্ট করে অর্জিত আর কি। কে ফোনে আছেন বলুন? হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, আমি মালদা থেকে বলছিলাম, একটু মেয়ের ব্যাপারে বলার ছিল। মেয়ের নাম বলুন। মেয়ের নাম সুস্মিতা সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25 জানুয়ারি 1994। 25 জানুয়ারি 1994। হ্যাঁ হ্যাঁ। টাইম? মালদাতেই জন্ম। টাইম টাইম আপনার বিকেল 4:25। 4:25 মালদা, তাই তো? হ্যাঁ। একটু ধরুন। হ্যাঁ, মঙ্গলবার ছিল না? হ্যাঁ মঙ্গলবার ছিল। মিথুন রাশি, কর্কট লগ্ন, নরবর্ণ। আচ্ছা ঠিক আছে। 7th হাউসটা তো খুব ডিস্টার্ব হয়ে আছে। প্রথমে বলি যে মানে বিয়ের ব্যাপারে, মানে বিয়ে হচ্ছে না বা বিয়ে কেটে যাচ্ছে বা বিয়ে হওয়ার পর কোনো ঝামেলা অশান্তি বিয়ে হচ্ছে না, মানে সম্বন্ধ কি মানে কাছে এসে ভেঙে যাচ্ছে, তাই তো? একদম মানে দুটো তিনটে না, একটা তো ফাইনাল হয়ে ভেঙে গেল। একদম ফাইনাল হয়ে মানে 1.5 মাসের মধ্যে বিয়ে ডেটও ফাইনাল হয়ে গিয়ে ভেঙে গেল। মানে এরকম ব্যাপার হচ্ছে কি যে মানে আপনি যেটা বললেন যে ফাইনাল হয়ে কেটে যাচ্ছে, আর বাড়িতে যখন আসছে তখন বলছে যে আমাদের পছন্দ, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, তারপর বাড়িতে গিয়ে তাদের মত বদল হয়ে যাওয়া বা হয়ে যাওয়া। যে এখন কেউ কিন্তু সামনে না করে কেউ যায়নি, সবারই মোটামুটি পছন্দ করেই বেরিয়ে গেছে। আপনাদের বাড়ির সামনের জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে দেখবেন তো বাড়ির সামনের জায়গাটাতে কোনো রকম ভাবে কোনো নোংরা আবর্জনা বা কোনো রকমের কোনো জিনিসপত্র দেখতে পান? সেটা তো সবসময় পাচ্ছি, কখনো শুকনো অনেক পাতা ফুল টুল পড়ে থাকছে, মানে সবসময় নোংরা থাকছে, আবার পরিষ্কার করলেও নোংরা। এটা কি রিসেন্ট দেখছেন? মানে বেশ কিছু আমরা অনেকদিন থেকে অত খেয়াল করিনি, তো এটা হওয়াতে একটু নিজেদেরও মন মেজাজ খারাপ থাকে, একটু খেয়াল টেয়াল করছি, তখন দেখলাম। বিশেষ করে না শুকনো ফুল নোংরা পাতা এগুলো খুব পাওয়া যাচ্ছে। এইটা আমি আপনাকে বলছি যে এইটা অ্যাকচুয়ালি কিচ্ছু না, মানে চার্টটা দেখে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু পরিষ্কার যেটাকে বলে সেটা হচ্ছে বিবাহে বাঁধন। মানে এটা আপনার নিকট আত্মীয় দ্বারা বিবাহে বাঁধন দেওয়া হয়েছে। এবার এই বিবাহে বাঁধন দেওয়াটা যদি দেওয়া হয় তাহলে কি হয় যে আইদার বিয়ে হবে না বা বিয়ে কেটে যাবে, আর নয়তো যদি বিয়ে হয়ও সেই বিয়েটা 3-4 মাসে বেশি টিকবে না। এটা 100% গ্যারান্টেড। আমি বলে রাখছি অন ক্যামেরা, আপনারা লিখে রাখুন। যদি বিয়ে হয়ে যায়, যদি মানে বাঁধন দেওয়া হয়, মানে একদমই ঠিক হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ আগে ওরা না করে দিল, মানে এটা 1 সপ্তাহ আগে, তাই তো? মানে আপনারা সব প্রস্তুতি সেরে নিয়েছিলেন, তারপর না করে দিলেন। একদম সেরে ফেলেছি। বর্তমানে মেয়ে কি কোনো রকম ভাবে ডিপ্রেশনে ভুগছে? হ্যাঁ, মেয়েটা এ থেকে অনেকটাই ডিপ্রেশনে চলে গেছে, অনেক। একটু না, মানে ওকে বারবার ওই সেজে গুজে পাত্রের সামনে বসতে হচ্ছে আর বিয়েটা ভেঙে যাচ্ছে। বসা একটা একদম এতটা কাছে গিয়ে ভেঙে যাওয়া, এসব ব্যাপার নিয়ে মানে ডিপ্রেশনে অনেকই চলে গেছে। একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে রিসেন্ট যে সম্বন্ধটা আপনারা বললেন যে একদম 1 সপ্তাহ আগে কেটে গেছে, মানে 1 সপ্তাহ বিয়ের আগে কেটে গেছে,
সেই বাড়ির ছেলে যে এসেছিল তার মাও নিশ্চয়ই এসেছিল, না মা বাবা সবাই এসেছিল? ছেলের মা মাসি মানে হ্যাঁ। মামা বাড়ির দিকের লোকই বেশি এসেছিল সেদিন। আমি আপনাকে 3 থেকে 4টে অক্ষর বলছি, আপনি একটু দেখুন তো যে তার মধ্যে ওর মায়ের নামের অক্ষর পড়ে কিনা। হ্যাঁ, ডি ফর দিল্লি, কে ফর কলকাতা, এম ফর মুম্বাই, আর আই ফর আয়ারল্যান্ড। দেখুন তো। আছে আছে, বলবো? হ্যাঁ আছে, 4টের মধ্যে একটা আছে। হ্যাঁ। কি নাম আছে বলুন? প্রথম যেটা বললেন সেটাতেই আছে, ডি দিয়ে, তাই তো? হ্যাঁ ডি দিয়ে। দেখুন, এটাতে আমি 100% শিওর যে ছেলের মা এই সম্বন্ধটা এই যে সম্বন্ধটা কেটেছে, এটা কিন্তু ছেলের মা সম্পর্কটা ভেঙে সম্বন্ধটা কাটিয়ে দিয়েছে। কারণ এই অক্ষরের সাথে মানুষের বিয়ের বা মানুষের যে জীবনের যে চলার পথ, সেটার কিন্তু একটা কিন্তু ভাইব্রেশন কিন্তু কাজ করে। যদি আপনাকে আমি যে অক্ষরগুলো জিজ্ঞেস করলাম সেই অক্ষরগুলোর মধ্যে যদি না হতো তাহলে বুঝতে হতো যে এটা ডাইরেক্ট তন্ত্র দিয়ে কাজ করা হয়েছে। এটা যদি না হতো আর হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা ইনডাইরেক্টলি করা হয়েছে। অর্থাৎ আপনাদের নিকট আত্মীয়র মধ্যে কেউ রয়েছে যে বিয়েটাকে ভাঙার মানে বিয়ে যাতে হয় বা কেরিয়ার যাতে হয় সেটা এগোতে দিতে চাইছে না, এবং লাস্ট যে বিয়েটা হব বলেও কেটে গেল, সেখানে কিন্তু ওই বাধাটা থাকার সাথে সাথে ছেলের পাত্রপক্ষের যে মা, সে কিন্তু এই বিয়েটা ভেঙেছে। ঠিক আছে? তো নামের অক্ষরগুলো আমি এই জন্য জিজ্ঞেস করি, কারণ বিভিন্ন নামের অক্ষর বিভিন্ন কেসের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ভাইব্রেন্ট থাকে বা ভাইব্রেশনটা কাজ করে। তো মেয়ে কি আগে কোনো জব করতো, সেটাও ছেড়ে গেছে, এরকম কোনো ব্যাপার হয়েছে? হ্যাঁ, ও তো বিয়ে হবে দেখে সেই জবটাও ছেড়েও দিয়েছে। বিয়ে তো মোটামুটি প্রস্তুত, আর ছেলে খুব ভালো, ছেলের খুব ভালো অবস্থা ছিল, সে বিয়ে করে ওকে বাইরে নিয়ে চলে যেত। সেই ক্ষেত্রে সবকিছু ছেড়ে প্রিপারেশন নিয়ে বসেই ছিল। এই জন্য এটা একটা ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে বিবাহে যখন বাঁধন দেওয়া হয় না, কেউ যখন বিবাহে বাঁধন দেয়, আপনার নিকট আত্মীয় কেউ বাঁধন দিয়েছে, সেটা আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, সে আপনাকে ক্লিয়ারলি বলে দেবে যে কিভাবে কি করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বলছি, যে বিবাহে বাঁধন দিলে যেটা হয়, মানে তার বিয়েটা তো ভাঙবেই, বিয়ে হবে না, তার কতগুলো সাইড এফেক্ট আছে। যেমন তার কাজের জায়গাটা ডিস্টার্ব হবে। এই যে চাকরি করতে ছেড়ে দিয়েছে, ও কিন্তু এবার চাকরির জন্য যদি চেষ্টা করে না, ও কিন্তু এখন চাকরি পাবে না, চাকরিতে আটকাবে, শরীর খারাপ হবে, শরীর ভালো যাবে না। তো প্রত্যেকটা ক্রিয়ার একটা বলে না যে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো সেটা কিন্তু এই তন্ত্রের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদম 100% কিন্তু খাটে। ঠিক আছে? বিয়ের যোগ কিন্তু ওর বিয়ের যোগ 2021 সালের নভেম্বর থেকে শুরু হয়েছে। 2021 সালের নভেম্বর থেকে শুরু হয়েছে, 2025 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মানে বাংলা মতো ধরতে গেলে 2025 ফাল্গুন পর্যন্ত আছে। এই 2025 ফাল্গুনের পর আগামী 4 থেকে 4.5 বছর বা 5 বছর কোনো বিয়ের যোগ নেই, বুঝে নিন ভালো করে। ঠিক আছে? এই বিয়ের যোগটাতে মধ্যে যে করেছে সে মানে জেনে শুনেই বাঁধনটা দিয়েছে, যাতে ওই বিয়ের যোগটার মধ্যে বিয়েগুলো যাতে না হতে পারে, বিয়ের যোগটা কেটে গেলে যাতে বিয়ে হওয়ার যাতে কোনো অবকাশই না থাকে, যাতে কোনো সুযোগই না থাকে। আপনি ইমিডিয়েটলি, আমি আপনাকে বলছি শুনুন দিদি, আপনি ইমিডিয়েটলি আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে যোগাযোগ করে এই বিয়ের বাঁধনটাকে কাটান। তাহলে আমি আপনাকে বলছি যে ওর যে বিয়ের যোগ আছে 2025 ফাল্গুন, তার মধ্যে মানে সেটা হচ্ছে এক্সট্রিম লাইন, সেটা না শেষ লাইন, মানে সেই সময় হতে পারে বা তার অনেক আগেও হয়ে যেতে পারে, যে অগ্রহায়ণ মাসে বা বৈশাখ তো মাস তো পড়ে গেল, বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে হয়ে যেতে পারে। ঠিক আছে? হয়ে যাবেই, মানে হয়ে যাবে বলতে 2025 ফাল্গুনের মধ্যে বিয়ে হয়ে যাবে, যদি এর বিবাহ বাঁধনটা যদি কাটানো হয়। ঠিক আছে? নমস্কার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ। আসলে এই যে ধরে ধরে বলে দেওয়া এবং এতটা দৃঢ়তা বা আত্মবিশ্বাস নিয়ে বলে দেওয়া, এটা হয়তো মানে প্রয়োজন আছে না। দর্শক বন্ধু দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি, মানে আমি দারুণ জ্যোতিষী এটার ব্যাপার নয়, কিন্তু আমি এরকম অনেক জ্যোতিষীকে জানি যারা ভালো বলতে পারে যে আপনার এটা এই হয়েছে, ওটা ওই হয়েছে,
কিন্তু আমি তখনই কমপ্লিট জ্যোতিষী হব যখন আমি আপনার সেই সমস্যাটা সমাধানের রাস্তাটা দেখাতে পারবো। সমাধানটা জানতে হবে, শুধু রোগটাকে ডায়াগনোসিস করলে হবে না, রোগটাকে কিওর করতে হবে। ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার, যেখানে ভীষণ জটিলতা রয়েছে, মানে যেটা অনেক দিন ধরে হচ্ছে, সেখানে কিন্তু এইভাবে ধরে ধরে বলে দিলে যিনি থাকেন ক্লায়েন্ট, যিনি পরামর্শ না, আমি যখন দেখি, আমি প্রথমত হচ্ছে আমি খুব কম ক্লায়েন্ট দেখি। আমি সব ফোনে জিজ্ঞেস করে নিই যে আপনার সমস্যাটা কি, সেটা শুনে যদি যা আছে ধরে থাকতে পারবো, যে সেটা শুনে আমার যদি মনে হয় যে আমার এটাতে কাজ করলে হয়তো ওনার উপকার পাবে, তাহলে তাকে আমি আসতে বলি, নইলে আমি তাকে বলে দিই যে আপনি অন্য কোথাও যান, এটা আমার কেস নয়। হ্যাঁ, তো আমি মানে চাই না যে আপনারও কোনো সময় নষ্ট হোক বা আমারও কোনো সময় নষ্ট হোক। একটা বিষয় আমি আলোচনা করে তারপর ফোনটা ইয়ে করব, সেটা হচ্ছে যে এই বিয়ের বাঁধন নিয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মেয়েদের বিয়ের বাঁধন কখন দেওয়া হয়। মেয়েদের বিয়ের বাঁধন মেয়েদের যখন 13-14 বছর বয়স হয় তখন থেকে কিন্তু যে কোনো সময় বিয়ের বাঁধন দেওয়া যায়। 13 বছরের আগে পর্যন্ত কিন্তু বিয়ের বাঁধনটা অ্যাপ্লিকেবল নয় তন্ত্রমতে, 13-14 বছর থেকে কিন্তু অ্যাপ্লিকেবল। তো এখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রচুর হচ্ছে, প্রচুর মানুষ আসে দেখি যে এরকম বিয়ে ভেঙে যাচ্ছে, বিবাহিত জীবনে প্রচণ্ড অসুখী তো সেখানে কিন্তু এই বাঁধনটা কিন্তু যারা করে তারা কিন্তু মনে করলে 13-14 বছর বয়সেও করে দিতে পারে। ঠিক আছে। তো সেই জন্যে যেটা আপনাদের করণীয় কাজ সেটা হচ্ছে যে যখন মেয়ে একটু বড় হবে, 4-5 বছর বয়স হবে বা হবে, তখন ছকটা নিয়ে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গিয়ে একবার দেখিয়ে নেবেন, এবং বাঁধনটাকে যে মানে বিদ্বেষণ করা যায়, বাঁধনটাকে যে কাটানো যায়, একটা মানে আগে থেকে একটা বাঁধন কাটিয়ে রাখার একটা মানে প্রতিকার সেটা করিয়ে রাখবেন। তখন যদি সেই প্রতিকারটা করানো থাকে, তাহলে মানে যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার যদি ঠিকভাবে যদি করে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে কেউ যদি বাঁধন দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, পারবে না। তো এইটা আপনাদের বলছি যে এইটা আপনারা করুন। এটা সেটা কি সবার জন্য না, সবার জন্য? মাঙ্গলিক বা না না না, মাঙ্গলিকের ব্যাপার হয় না। মাঙ্গলিক আমার কাছে 1000টা মানুষ এসছে, সুখী মানুষ আছে। মাঙ্গলিক টাঙ্গলিকের জন্য বিয়েতে বিশাল বড় প্রবলেম কিছু হয় না। আমার নিজেই মাঙ্গলিক আছে, আমি এখন পর্যন্ত আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো সেটা আপনাকে বলছি, হ্যাঁ বলে দিচ্ছি। তো মাঙ্গলিক ব্যাপার নয়, বিয়ে হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে বা বিয়েতে বাধা, সেখানে ডেফিনেটলি সেখানে বড় কোনো কারণ আছে, সেটা আমাদেরকে খুঁজতে হবে। কে ফোনে আছে? কে আছেন ফোনে? বলুন। নমস্কার। নমস্কার দাদাকে। বলুন। আমি অরিন্দম দে বলছি। হ্যাঁ, নিজের ব্যাপারে? হ্যাঁ স্যার, নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1978। হ্যাঁ, 4th মার্চ 1978। টাইম? সময় হচ্ছে বিকেল মানে 3:35। এক সেকেন্ড, বিকেল 3:35, তাই তো? বিকেল 3:35। আচ্ছা, জন্মস্থান? বনগাঁ স্যার। বনগাঁ। শনিবার জন্মবার ছিল তো? হ্যাঁ স্যার। ধনু রাশি, মকর লগ্ন। আচ্ছা, প্রথমে আমি বলি যে আপনার ছকটা একবার দেখে নিই আমি। 7th হাউসে কেতু আছে, বর্তমানে শনিচন্দ্র দিয়ে দিচ্ছে। এখন বর্তমানে আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন কি? না, আমি আগে জানতে চাইছি ব্যবসার সাথে যুক্ত আছেন কিনা। ব্যবসা তো, চাকরি নয় তো আপনার? এবার আমি বলি যে ব্যবসাটা নিশ্চয়ই এখন নয় আপনার ছক অনুযায়ী। একদমই স্যার, একদমই মানে আমি পুরো একদম ভেঙে চুরে পড়েছি স্যার। এই ব্যাপারটা কি গত 2.5 থেকে 3 বছর ধরে হচ্ছে? হ্যাঁ স্যার, মানে প্রায়। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, 3.5 বছর ধরে চলছে স্যার আমার এরকম সমস্যা। গত 1-1.5 বছরের মধ্যে দোকানে বা ব্যবসা স্থানে বা বাড়িতে কোথাও কোনো রকম ভাবে অগ্নিসংযোগ বা আগুন লেগেছিল? আমার দোকানেই লেগেছিল স্যার। কতদিন আগে? তাও বছর মানে 12-13 বছর হয়ে যাবে মানে স্যার। আচ্ছা, দেখুন আমি এটা আপনাকেও বলছি, সমস্ত দর্শকদেরও বলছি যে দেখুন, বাড়িতে যখন আগুন লেগে যায় বা কিছু পুড়ে যায় বা হয়ে যায়, তখন সেই মুহূর্তের মধ্যে বাড়ির যে নৈঋত কোণ আছে, সেই নৈঋত কোণে কিন্তু নাক পৃষ্ঠা বলে একটা বাস্তুদোষ আছে, সেই নাক পৃষ্ঠা বাস্তুদোষটা তৈরি হয়ে যায়।
তো সেইটাকে কিন্তু ব্যবসাটা না আমার বাড়ির মানে আমার বাস্তু আর মানে রোডের বাড়ি তো, হ্যাঁ হ্যাঁ একই জায়গায়, তো ওই জন্য বাস্তুটাকে এফেক্ট করেছে, দোকান ব্যবসাটাকে এফেক্ট করেছে। তো সেটা ইয়ে না, এই যে আগুন লেগেছিল এইটার ফলে কিন্তু আপনার নৈঋত কোণে নাগপৃষ্ঠ নামক একটি বাস্তু দোষ তৈরি হয়েছে। তো এই বাস্তু দোষটা যতক্ষণ না আপনি কাটাবেন ততক্ষণ মানে ব্যবসা ভালো হওয়া কিন্তু খুব মুশকিল। দেখবেন আমি আমি আপনাকে বলছি আপনার ব্যবসা কি হচ্ছে, আমি আপনাকে বলছি আপনি আপনি মানে সারাদিন বসে আছেন, হয়তো একটা বা দুটো কাস্টমার আসছে, হ্যাঁ, বা হচ্ছে না, বা হয়তো কোনোদিন হয়তো কিছু টাকা পেলেন, 100 টাকা পেলেন, তো 95 টাকায় আপনার খরচা হয়ে গেল, মানে সেভিংস কিছু করতে পারছেন না। এইগুলো হচ্ছে মেন সিমটম, এগুলো হচ্ছে মেন সিমটম। একটুখানি ধরুন, এখন আপনার শনির দশায় চন্দ্রের অন্তর্দশা চলছে, বাস্তু প্রতিকারটা করাতে হবে, বুঝেছেন? বাস্তু প্রতিকারটা করাতে হবে, কিন্তু আমি একটা কথা বলে দিই যে আপনার যে বাস্তু দোষ, সেই বাস্তু দোষের প্রতিকার কিন্তু খরচ সাপেক্ষ, খরচ সাপেক্ষ, এবং আপনার ছক বলছে আপনার কাছে কিন্তু এখন টাকা পয়সা নেই সেরকম নেই স্যার। আমি একদম আমি মানে বলতে গেলে আমার যেটা ইনকাম সেটাই আমার খরচা হয়ে গেছে। তো এখন আপনি, আমি বলবো এখন আপনি আমার কাছেও আসবেন না, আর কোনো অন্য কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, আপনার খরচা করার ক্ষমতাও নেই এখন, আপনি মানে শেষ হয়ে যাবেন। তো সেই জন্য আমি আপনাকে একটা ছোট্ট টোটকা বলছি, আপনি একটু শুনে রাখুন। এটা আপনাকে অন্তত 1 বছরে কিছুটা আপনাকে গেইন করতে সাহায্য করবে, কিন্তু তারপর আপনি কিন্তু প্রতিকারটা সবার আগে করিয়ে নেবেন, ঠিক আছে? টোটকাটা হচ্ছে যে রক্তমুখী জবা, রক্তমুখী, শুনতে পাচ্ছেন? হ্যালো, রক্তমুখী জবা, রক্তমুখী জবার মালা কিনবেন বা মালা বাড়িতে বানাবেন, বানিয়ে বাড়ির যে দক্ষিণ দেওয়াল আছে সেই দক্ষিণ দেওয়ালে একটা আলতা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্নটা আঁকলেন, এঁকে ওখানে একটা পেরেক লাগিয়ে ওই মালাটাকে ঝুলিয়ে দেবেন। এটা মঙ্গল বা শনিবার রাত 9টা থেকে 12টার মধ্যে করবেন। জবার কোনো ব্যাপার নেই, মানে মালা হলেই হলো, 108টা নিতে হবে বা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা করুন। আর দেখুন, মঙ্গলবার শনিবার বললেন, হ্যাঁ মঙ্গলবার আর শনিবার। এবার একটা কথা বলছি, দেখুন ব্যাপারটা আমি আগে থেকে আপনাকে ক্লিয়ার করে দিই যে এইটা দিচ্ছি মানে এইটা বলছি মানে এইটাতে আপনার সব ঠিক হয়ে যাবে, আমি কিন্তু এই গ্যারান্টি কিন্তু দিচ্ছি না। এটাতে কিছুটা সুরাহা হতে পারে, কিছুটা সুরাহা হতে পারে, তো ঠিক আছে? তো সেই ইয়ে করে, এবং মানে ব্যবসার দিকে, হ্যাঁ আমি জানি আপনার সামর্থ্য নেই, সেই জন্য আমি বলছি না আপনাকে আসতে, আমি আপনাকে আসতে বলছি না, আমি ওই জন্য আমি জানি যে আপনার এখন টাকা এখন নেই, টাকা হবে 1 বছর পরে হবে, তখন আপনার যাকে মনে হবে তার কাছে আপনি যাবেন। না না স্যার, আপনার কাছেই যাব স্যার। আমি যদি তখন যদি থাকি তাহলে আসবেন, যদি না থাকি তাহলে আসবেন না, ঠিক আছে? ভালো থাকুন, নমস্কার। একদম ঠিক আছে, ভালো থাকবেন। এবং মানে এই যে একটা আস্থার জায়গা, এটা কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হয়েছে না। এবার আমি অনেক যারা দেখেন প্রোগ্রাম তাদেরকে আমি বলি যে এই যে আমি টোটকাটা বললাম, এই টোটকাটা কিন্তু পার্টিকুলার ওই মানুষটার ওই সমস্যার জন্যই কিন্তু। এবার যদি আপনিও যদি শুনে যে আচ্ছা আমার তো তাহলে বাস্তুদোষ থাকতে পারে, আমিও তাহলে ওটা করি, হবে না, কিন্তু কাজ হবে না। তো টোটকাতে প্রথমত হচ্ছে যে খুব বেশি যে কাজ হয় তা নয়, টোটকাটাতে খুব কম কাজ হয়, 10%, 15% বা 5% এরকম কাজ হয়, যেরকম শিকড় বাকড় পড়লে কাজ হয় সেরকম আর কি, খুব কম কাজ হয়। কিন্তু সেইটাকে কিন্তু আপনি যদি মনে করেন যে সেটা দিয়েই প্রতিকার করবো, দেখুন আপনার রোগ হলে আপনাকে রোগটা কিন্তু সারাতে হবে। ডাক্তার কাছে গিয়ে বলবেন যে আমি গরিব, আমাকে কম দামি ওষুধ দিন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনার যেরকম রোগ তার ঠিক সেরকম ওষুধ। আর আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে বিয়ের ব্যাপারে প্রথম যে ফোনটা এসেছিল সেটার ব্যাপারে আমি একটা বলি যে দেখুন আপনারা সবাই আমার কাছে সবাই অনেকেই আসে যে আমার মেয়ের জন্য আপনি সরকারি চাকরিওয়ালা ছেলে হবে তো, ডাক্তার ছেলে হবে তো, বা বিদেশে কাজ করে ছেলে হবে তো, মানে এক একজনের এক এক রকম ক্রাইটেরিয়া, মানে ছেলে এই এত টাকা থাকবে বা বিদেশে থাকবে বা গাড়ি আছে বাড়ি আছে এই আছে বা বিশাল একটা বড় পজিশনে আছে, গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে কোনো বড় পদে আছে। এই ধারণাটা থেকে দূর করুন। আগে
দেখুন যে যে ছেলেটাকে চুজ করছেন সে মানুষ হিসেবে সে কেমন। ঠিক আছে, আমার কাছে এরকম উদাহরণ রয়েছে যে মানে ব্যাংকের বড় জেনারেল ম্যানেজার, সে এসে রোজ বাড়িতে বউকে পেটায়। তা তার বাবা মা তো দেখেছিল যে বড় জেনারেল ম্যানেজার আছে, তার মেয়ে ভালো থাকবে, ইয়ে থাকবে, এটা মানে হয় না। আর পুরুষের দশা, আজকে ছেলেটার যদি ইনকাম কম থাকে, কালকে কিন্তু ইনকাম বাড়বে বা বাড়তেও পারে। তো মানুষ হিসেবে যদি ভালো হয় তাহলে কিন্তু বিয়ের জন্য এগোবেন। শুধু ওই তার ডেজিগনেশনটা কি, সে কি কাজ করছে, কি ইয়ে করছে, এগুলো দেখে ওই ফাঁদে কিন্তু পা দেবেন না। কে ফোনে আছেন দেখেন। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। বলুন কার ব্যাপারে জানার ছিল। হ্যাঁ নাম বলুন। না, ছেলের ডেট অফ বার্থ বলুন, আমার সময়টা কম আছে। ছেলের নাম আয়ুষ্মান কর্মকার। হ্যাঁ, ছেলের জন্ম 6 জুন 2012। 6 জুন 2012। হ্যাঁ, টাইম আপনার দুপুরে 1টা বেজে 1 মিনিটে। 1টা বেজে 1 মিনিট। জন্মস্থান কৃষ্ণনগরে। ঠিক আছে, ধরে থাকুন। বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ বুধবার। 4th হাউস 5th হাউস মানে চতুর্থ এবং পঞ্চম স্থান টোটালি ড্যামেজ। পড়াশোনা করছেন এখন, তাই তো? হ্যাঁ একদম ছেড়ে দিয়েছে পড়াশোনা। আগে ভালো ছিল বা আগে ভালো পড়াশোনা করতে করতে এখন একদমই ইয়ে করছে না। হ্যাঁ ছেড়ে দিয়েছে, মানে ছেড়েই দিয়েছে। মোবাইলে আসক্ত। মোবাইলে আসক্ত। হ্যাঁ কি বলছেন? মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলটায় ধ্যান জ্ঞান হয়ে গেছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ঘুমও পাড়ানো যাচ্ছে না এত মোবাইল। রাত্রিবেলায় কি মানে রাত জেগেও কি গেম খেলছে বা ইয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় 3টে 3:30 শেষ রাত, পারলে সারা রাতই কাটায়। ছোটবেলায় যখন কাঁদতো, যে যখন খেতে চাইতো না বা ইয়ে করতো না, তখন তো মোবাইলটা দেখেই তো ভুলাতেন, তাই তো? তাহলে নিজে হাতে বিষ তুলে দিয়েছেন, এখন সেটাকে ইয়ে করতে হবে। কিন্তু আমি বলছি যে মোবাইল আসক্তি বা আপনার ছেলের যে ছকের যে ইয়ে রয়েছে, মানে এটা একটা টেম্পোরারি একটা বিপদ। এটাকে যদি ঠিক মতো ভাবে যদি প্রতিকার করা যায়, ঠিকভাবে যদি করা যায়, আপনার ছেলে ভালো ইয়ে হবে এবং ভালোভাবে লাইফ লিড করবে। ঠিক আছে, কিন্তু মোবাইলটা নিয়ে নিলে একটা অস্বাভাবিকভাবে আপনাকে মারতে যাবে, ইয়ে করবে, সে সব ওষুধ আমার জানা আছে। আপনার যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ঠিক করা যাবে, এগুলো ঠিক হয়। আচ্ছা আচ্ছা, নমস্কার। একদম ভালো থাকবেন। এবং এই জায়গা থেকে মানে একটা মোবাইল আজকে আমাদের লাইফের মানে লাইফস্টাইল প্রচুর চেঞ্জ করে দিয়েছে, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও কিন্তু এর অনেক প্রভাব আছে, তাই না? আর আমি দর্শকদের বলি যে দর্শক বন্ধু, সব থেকে বড় প্রতিকার আমি যেটা আমার জীবন থেকে বুঝেছি সেটা হচ্ছে যে আপনি ভালো কাজ করুন। ভালো কাজ মানে আপনি গরিবকে সাহায্য করুন, বা আপনার যে দুস্থ আত্মীয় আছে তাকে সাহায্য করুন, বা পশু পাখিকে খাওয়ান, ইয়ে করুন, মানে ভালো কাজ করুন। মানে আপনার সামর্থ্য হয়তো খুব কম, আপনি হয়তো মাসে হয়তো 2000 টাকা কামান, কিন্তু সেখান থেকেও আপনি 100টা টাকা আপনি কোনো মানুষকে খাওয়ার জন্য ইয়ে করুন। বিশ্বাস করবেন না, এই কাজ করার ফলে যে আপনি আশীর্বাদ বা যে ইয়েটা পাবেন, সেইটা একটা মানে 1 লাখ টাকার দামি পোকরাজ বা 2 লাখ টাকা দামি কোনো বিদ্বেষণের উচ্চাটনের ক্রিয়ার থেকে বেশি দামি সেই প্রতিকার। ঠিক আছে, তো ভালো মানুষ হিসেবে হয়ে থাকার একটা বড় একটা পুরস্কার কিন্তু জীবনে অপেক্ষা করে, তো সেইটা কিন্তু করা কিন্তু উচিত। ফোন যদি করে তো করুন। আমি আছে অনুষ্ঠানের সময় নেই অ্যাকচুয়ালি ফোনের মানে ফোন নেওয়ার মতন। ঠিক আছে, যাদের জন্ম তারিখ সময় নেই তাদের ক্ষেত্রে আমি হাত দেখে বিচার করি। আমি হাতের একটা দুটো সিম্বল দেখাচ্ছি কারণ সময় একদম কম। যে এক সেকেন্ড ধরুন, এই যে শুক্রের স্থানে যদি জাল দেখা যায় প্রচুর, এই জাল দেখুন নেট, এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে চরিত্র জায়গাটা খারাপ আছে, চরিত্র খারাপ হবে এবং ডায়াবেটিক হওয়ার চান্সেস রয়েছে। ব্রেন লাইন, এই যে ব্রেন লাইন যদি এরকমভাবে কার্ভ হয়ে যায়, মানে চন্দ্রের দিকে যদি ঢলে যায়, এই যে দেখছেন চন্দ্রের দিকে, তাহলে কিন্তু সে কিন্তু শিল্পকলা বা ইয়েতে ভালো হবে। তো দর্শক বন্ধু, এরকম আমি আর দেখাচ্ছি না, সময় বেশি নেই। আমি কোথায় বসি না বসি আপনার কলিংয়ে যাচ্ছে, আপনার দেখে নিন। ঠিক আছে, ফোন করে জেনে নেবেন। এগুলো বলার জন্য আমি টিভিতে বসিনি, আপনারা দেখে নিন, দেখে নিয়ে ইয়ে করবেন। সবাই ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।